গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসে এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য ম্যাথের উপর থেকে আজ 10 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে অনেকগুলো ক্লাস কভার করেছি। এর পাশাপাশি জিকেজিএস এরও কিন্তু ক্লাসগুলো চলছে, প্রায় সেখানে 28 থেকে 30টা মতো ক্লাস কিন্তু কভার হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো পরপর প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। যে অঙ্কগুলো আজকের ক্লাসে থাকছে, ক্লাস শেষের পরে সেগুলো কিন্তু বাড়িতে কমপক্ষে 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো শুরু করছি আজকে 10 নম্বর ক্লাস ম্যাথের উপর থেকে। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, দুটো পাইপ এ এবং বি একটা চৌবাচ্চাকে একসঙ্গে 4 ঘন্টায় ভর্তি করে। তারপর বলছে দুটো পাইপকে যদি আলাদাভাবে চালনা করা হতো, তবে পাইপ বি দ্বারা চৌবাচ্চাটা ভর্তি করতে এর অপেক্ষা 6 ঘন্টা টাইম বেশি লাগতো। তো বেশি লাগতো কার? বেশি লাগতো বি এর। তো আমি এখান থেকে যদি ধরে নিই এ পাইপ আর বি পাইপ, তো আমি এখানে ধরছি এ পাইপে যদি টাইম লাগে এক্স ঘন্টা যদি টাইম লাগে, তাহলে বি পাইপের 6 ঘন্টা বেশি লাগবে এর থেকে। তো এর লাগছে এক্স ঘন্টা, বি এর লাগবে এক্স প্লাস 6 ঘন্টা টাইম লাগবে কিন্তু বি এর। সেটাই কিন্তু এখানে কোশ্চেনে বলা আছে। জানতে চাইছে এ একা কত সময়ে সেই চৌবাচ্চাটাকে ভর্তি করতে পারবে। তো এখান থেকে কিভাবে সলভ করবে? এখানে দেখো বলেছে যে এ পাইপ এবং বি পাইপ একসঙ্গে কত ঘন্টায় ভর্তি করতে পারে? 4 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি এখানে এরকম ধরনের কোশ্চেন থাকতো যে এ পাইপ একা ভর্তি করে 4 ঘন্টায়, বি পাইপ একা ভর্তি করে 8 ঘন্টায়, তাহলে এ বি একসাথে কত ঘন্টায় ভর্তি করতে পারে? তার সূত্র আমরা কি পড়ে এসেছি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এই সূত্র পড়ে এসেছি। তো সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব। এ ভর্তি করে এক্স ঘন্টায় আমি ধরে নিয়েছি, বি বলা আছে ভর্তি করে কত? এক্স প্লাস 6 ঘন্টায়। তার মানে এক্স ওয়াই বলতে এক্স বসালাম, আর এখানে ওয়াই বলতে কি এক্স প্লাস 6। তো এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস 6। এর ভ্যালুই দেখো বলা আছে কোশ্চেনে, কত ঘন্টা বলেছে? 4 ঘন্টা বলেছে। এবার এখান থেকে এই সমীকরণটা ক্যালকুলেট করলে এক্স এর মান পেয়ে যাবে। এক্স এর মান পেয়ে গেলে অ্যান্সার চলে আসবে যে এর কত সময় লাগছে। তো এখান থেকে ক্যালকুলেট করো। এখান থেকে ওপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x, আর নিচে হচ্ছে 2x প্লাস 6 ইকুয়াল টু 4। 2x প্লাস 6টাকে সমানের ডান সাইডে পাঠিয়ে দিচ্ছি। তো 2x প্লাস 6 এখানে চলে গেল, এখান থেকে উঠে গেল। তো এবার এখানে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6 আর 4 দুগুণ 8x, 4 6 কত হচ্ছে? 24। সমানের এক সাইডে নিয়ে আসি সবগুলোকে। এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। তো দ্বিঘাত সমীকরণ এসছে, এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে। তো এক্স এর ভ্যালু আসবে এখান থেকে কত? এখান থেকে আসবে একটা এক্স মাইনাস 6, আর একটা আসবে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 আসবে। নেগেটিভটাকে কনসিডার করব না এখানে। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব কত? এক্স এর ভ্যালু পেয়ে যাব 6, অর্থাৎ 6 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে ইজি কোশ্চেন। এখানে কি বলেছে? √576। তো √576 কার বর্গমূল? 576 এর বর্গমূল সমান কি হবে, বা কার স্কোয়ার? 576 আমরা পড়ে এসেছি 24-এর স্কোয়ার। তো এখানে 24 বসলো। 24 ভাগ কি বলেছে? 24 ভাগ √6, বা √6 এখানে বসালাম, ইকুয়াল টু কত বলেছে? 2। তো 2 আর 24 এখানে কাটাকুটি গেল, এখানে কত হচ্ছে? 12। তাহলে √x সমান ভ্যালু কত? এখানে 12। √, সমানের ডান সাইডে চলে গেলে হয়ে যাবে কি? এক্স স্কোয়ার। তো 12 এর স্কোয়ার মানে কত? 144। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 144। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই কোশ্চেনটা 3টে লাইনে না লিখেও কিন্তু তোমাদের মুখোমুখি সলভ করা যায়। সুতরাং কোশ্চেন এইরকম তোমাদের দেবে যে কিছু কোশ্চেন ইজি থাকবে, কিছু কোশ্চেন কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে। তো মিলিয়ে মিশিয়ে থাকবে। ধরতে পারো প্রায় 50টার মধ্যে ফুডেসের কথা বলছি, 10টা কোশ্চেন মতো থাকবে যেগুলো তোমাদের ক্যালকুলেট করতে হবে, বাকিগুলো কিন্তু ইজি থাকবে। এবং তার মধ্যে কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমরা মুখোমুখি সলভ করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে দেখো বলেছে যে প্রতি যাত্রায় বাস থেকে 100 টাকা
ভাড়া 50%, বাস থেকে আয় কত বলেছে 100 টাকা। ভাড়া কত বাড়ানো হচ্ছে, ভাড়া বাড়ানো হচ্ছে 50%, কিন্তু যাত্রী সংখ্যা কমে যাচ্ছে কত, যাত্রী সংখ্যা কমে যাচ্ছে 20% কমে গেলে প্রতি যাত্রায় এখন বর্তমান আয় কত। আচ্ছা, এই যে কোশ্চেনটা, এটা কোন সূত্র ধরে হবে, সাকসেসিভ যে কনসেপ্ট, সাকসেসিভ সাকসেসিভ কনসেপ্টে কিন্তু কোশ্চেনটা হবে। তো সাকসেসিভ কনসেপ্টটা কি, এক্স প্লাস ওয়াই বাই 100। তো এখানে কি বলছে, 50% ভাড়া বাড়লো, তো এখানে +50, এর ফলে যাত্রী সংখ্যা কত কমে গেল, 20% কমে গেল, তো -20, প্লাস আর মাইনাস, 50-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় মাইনাস, এখানে বসালাম মাইনাস 50 × 20 বাই কত হচ্ছে 100, 0 0 এখান থেকে কেটে গেল, এখান থেকে থাকছে কত 30 মাইনাস আর 5 দিয়ে কত 10, অর্থাৎ 20% কি হচ্ছে 20%, এখানে যেহেতু পজিটিভ আসছে তার মানে 20% কিন্তু আয় বৃদ্ধি পাচ্ছে। তো আগে যদি 100 টাকা আয় হতো, এখন আয় হচ্ছে কত, এখন আয় হচ্ছে 120 বাই 100, 100 কেটে গেল, তাহলে এখন আয় কত, এখন আয় হচ্ছে 120 টাকা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে কিছু একটু জিনিস বলার আছে। তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো করানো হয়েছে সেখানে আমি কমেন্ট বক্সে চেক করলাম, কিছু ক্যান্ডিডেট আছে তারা বলছে যে যে কোশ্চেনগুলো লেন্দি ভাবে করানো হচ্ছে। তো কোশ্চেন যদি লেন্দি ভাবে এইভাবে যদি বুঝিয়ে না করে, আমি এখান থেকে শর্টকাটে করাতে পারি। আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারতাম যে 50 - 20 ইন্টু 50-20, মানে 50-20 কত হবে, 50-20 হাজার বাই 100। তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারতাম -10 হবে, তাহলে 50 থেকে 20 বাদ দিলে কত 30, 30 থেকে 20 বাদ দিলে কত হচ্ছে 20, ডাইরেক্ট লিখতে পারতাম। আশা করি এইভাবে যদি করাই তাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বুঝতে পারবে না। তাই তোমাদের কাছ থেকে কমেন্টে জানতে চাইছি যে তোমাদের যেভাবে এক্সামে করতে হয়, যেটা আমি এক্ষুনি দেখালাম লাস্টে, এই প্রসেসে সলভ করাবো না একটু বুঝিয়ে করাবো। আরেকটা প্রসঙ্গ আসছে, এটা কিন্তু তোমাদের টার্গেট ব্যাচ চলছে, এটা ফাউন্ডেশন ব্যাচ না যে প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে বোঝানো হবে, তেমনটা না। ডিটেলসে বোঝানো হবে ফাউন্ডেশন ব্যাচে, এবং সেই ক্লাসটা চলছে কোথায়, ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। এবং তোমরা সেখান থেকে ভিজিট করতে পারো। যে ম্যাথের যে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মানে ম্যাথের প্রত্যেকটা যে টপিক আছে প্রত্যেকটা টপিক কিন্তু ডিটেলসে ফার্স্টে বোঝানো হচ্ছে, বেসিক পদ্ধতি শেখানো হচ্ছে, বেসিক থেকে তারপর কিভাবে শর্টকাট পদ্ধতিতে তোমাদের এক্সামে সলভ করতে হয় সেই প্রসেসও শেখানো হচ্ছে। বা কিছু কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো অপশন দেখেও সলভ করা যায়, তো অপশন টেস্ট কিভাবে করতে হয় সেগুলো কিন্তু সেখানে শেখানো হচ্ছে। তাই এই যে ক্লাসটা চলছে এটা কিন্তু টার্গেট ব্যাচ, এখানে মিসলেনিয়াস টাইপের কোশ্চেন আছে। তাই তোমাদের কাছে জানতে চাইছি যে এক্সাম হলে যেভাবে সলভ করতে হয়, যেমন আমরা এক্সাম হলে কোনো খাতা পেন পেপারে যেমন ছোট 1-2 লাইন লিখে সলভ করি সেভাবে সলভ করাবো। সেভাবে সলভ করালে এটা গ্যারান্টি দিতে পারি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু বুঝতে পারবে না। না যেভাবে এখন করানো হচ্ছে সেইভাবে তোমাদের অঙ্কের ক্লাসটা চলবে, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় কথা, আরেকজন ক্যান্ডিডেট দেখলাম সে বলছে যে এই টাইপের কোশ্চেন নাকি এক্সামে দেয় না। তো তাদের ক্ষেত্রে বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ঘেটে দেখবে যে এই টাইপের কোশ্চেন এসেছে কিনা, সেটা আগে ঘেটে দেখবে, তারপর ক্লাসগুলো দেখতে আসবে। আর যদি মনে হয় যে না এই ক্লাসগুলো তোমাদের দেখে তোমাদের কোনো লাভ হচ্ছে না, সেটা তোমাদের ব্যাপার, তোমরা ক্লাস নাও দেখতে পারো। তো যারা ক্লাস দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের সলভ কিভাবে করাবো, একটু ডিটেলসে বুঝিয়ে করাবো, যেমনটা তোমাদের ক্লাসগুলো চলে আসছে। এর আগে যে 9টা ক্লাস চলেছে তেমন ভাবে পড়াবো না, আরো শর্টকাটে করাবো যাতে করে ক্লাসটা তাড়াতাড়ি হয়। তো যদি আমি শর্টকাটে করাই তো 1 ঘন্টার ক্লাস 30 মিনিটও আমি কিন্তু সলভ করে দিতে পারি, বা 20 মিনিটও সলভ করে দিতে পারি, সেটা আপ টু তোমাদের উপর। সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কাছ থেকে জানার আমি জানতে চাইছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে আসো পরের কোশ্চেন। কয়লার দাম বলেছে কি 25% বেড়েছে। যদি পরিবার কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তাহলে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। তো এটা যদি আমি ওই যে এক্ষুনি যেটা বললাম, যদি আমি এক্সামে সলভ করতে যাই তো আমি এখানে ডাইরেক্ট 20% মার্কিং করবো, নেক্সট কোশ্চেনে চলে যাব। তো আমি এইভাবে তোমাদের করাবো না এটা একটু বুঝিয়ে করাবো, সেটা তোমাদের কাছেই কিন্তু জানতে চাইছি। তো এখানে দেখো বলেছে কয়লার দাম আগে ছিল 100 টাকা, এখন কত হয়েছে, এখন 25% বেড়েছে। তো আমি ধরে নিচ্ছি আগে ছিল 100 টাকা, এখন 25% যদি বৃদ্ধি পায় কয়লার দাম, তো এখন দাম কত হয়েছে 125 টাকা। এবার কি করছে, তবে কয়লার ব্যবহার কমাতে কত পরিমাণ শতকরা কত পরিমাণ কমাতে হবে কয়লার ব্যবহারে। তো
তো এখন দাম কত হয়েছে 125 টাকা, কমাতে হবে কত, আগে 100 টাকা ছিল, তো আমি 100 টাকাই খরচ করতে চাই, তো 100 টাকা যদি খরচ করতে চাই তাহলে আমাকে কমাতে হবে কত, 125 থেকে 100 বিয়োগ করে দাও, তাহলে 25 টাকা আমার কমাতে হবে এখনকার দামের থেকে। তাহলে 125 থেকে কমাবো কত, 25 টাকা, একের থেকে কত, 100 থেকে কত, কাটাকুটি করো, 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100, অর্থাৎ 20% অ্যান্সার আসছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার আসবে। আর একটা কথা বলে রাখি, যদি এই টাইপের কোশ্চেন থাকে, যদি কোশ্চেনে 25% থাকে, 90% অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার আসবে কি 20%, আর যদি 20% কোশ্চেন থাকে, কোশ্চেনে দেওয়া থাকে, তখন 90% ক্ষেত্রে অ্যান্সার আসবে কি 25%। কিভাবে আসবে না আসবে সবকিছুই ফাউন্ডেশন ব্যাচে পড়ানো হয়েছে ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথের ক্লাস করছো, এছাড়া আদার্স অন্যান্য যে এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় প্রত্যেকটা সাবজেক্টের জন্য। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যাডমিট কার্ড রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবকিছুই তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0, এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এছাড়া তোমাদের এখন যে ম্যাথের টার্গেট ব্যাচটা চলছে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল, এটাও পেয়ে যাবে এই চ্যানেল থেকে, অর্থাৎ এই চ্যানেলেই কিন্তু ক্লাসটা চলছে ম্যাথের টার্গেট ব্যাচের। এছাড়া বাদ বাকি সমস্ত ম্যাথের ক্লাস, প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস করানো হচ্ছে ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই দুটো চ্যানেল থেকে তোমাদের সামনে টার্গেটেড এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকো সম্পূর্ণ ফ্রিতে। চলে আসো পরের কোশ্চেন। একটি চেয়ার 752 টাকায় বিক্রি করলে হওয়া লাভের পরিমাণ চেয়ারটি 400 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির পরিমাণের 1.2 গুণ। জানতে চাইছে চেয়ারটার ক্রয় মূল্য কত। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন তোমাদের আগে করানো হয়েছে, কিন্তু এটা একটু আলাদা। তো কোশ্চেনটা খেয়াল করো, এখানে বলছে যে একটা চেয়ার 752 টাকায় বিক্রি করছে, 52 টাকায় বিক্রি করে তার যে প্রফিট হচ্ছে, যে লাভটা হচ্ছে, সেটা যখন 400 টাকায় বিক্রি করছে সেই টাইমে তার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির 1.2 গুণ। জানতে চাইছে চেয়ারের ক্রয় মূল্য কত। তো এখানে যেটা বলেছে সেটাকে ফার্স্টে লেখো। কি বলছে, যখন 752 টাকায় বিক্রি করছে তখন তার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। যে প্রফিটটা হলো সেটা কি, সেটা যখন 400 টাকায় বিক্রি করছে, 400 টাকায় বিক্রি করার সময় যে লস হচ্ছে সেই লসের 1.2 গুণের সমান হলো সেই প্রফিটটা। তো এখান থেকে আমার বার করতে হবে আগে প্রফিট কত, লস কত। তার আগে আমি ধরে নিচ্ছি চেয়ারটার ক্রয় মূল্য কত, চেয়ারটার ক্রয় মূল্য হলো x টাকা, এবং আমরা পড়ে এসেছি যে প্রফিট সমান কি, প্রফিট সমান হলো সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইসের বিয়োগফল, আর লস সমান কি, লস সমান হলো কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসের বিয়োগফল। অর্থাৎ কি বলতে চাইছি, প্রফিট মানে কি, প্রফিট মানে যেটা আমি বিক্রি করছি সেই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমি যদি বিয়োগ করি তাহলে আমি প্রফিট পাবো। অর্থাৎ ধরো সাপোজ আমি কোনো একটা জিনিস কোনো 100 টাকায় কিনেছি এবং সেটা যদি আমি 120 টাকায় বিক্রি করি তাহলে 20 টাকা আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। এবার সেই 100 টাকা কেনার জিনিস আমি যদি 80 টাকায় বিক্রি করি তখন আমি কি বলবো, আমার 20 টাকা লস হচ্ছে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমার লাভ হচ্ছে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় সেটা হচ্ছে লস হচ্ছে। এটা পাতি বাংলায় বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার এখান থেকে দেখো যে 752 টাকায় যখন জিনিসটা বিক্রি করছে তার থেকে আমি যদি তার ক্রয় মূল্য কত ধরেছি, x টাকা, এটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ সেলিং প্রাইসের থেকে আমি যদি কস্ট প্রাইস বিয়োগ করে দিই তাহলে আমি কি পাবো, আমি পাবো প্রফিট। দেখো আমি এখানেই লিখেছি প্রফিট সমান কি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে আমি প্রফিট পেয়ে গেলাম। প্রফিট কত, প্রফিটের জায়গায় আমি লিখছি 752 মাইনাস x টাকা। এবার লস কিভাবে বার করব, লস দেখো কস্ট প্রাইসের থেকে,
তো কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস দেখো ধরেছি আমি এক্স টাকা, তো কস্ট প্রাইস এক্স টাকা, সেলিং প্রাইস কত, সেকেন্ড লাইনে বলেছে দেখো 400 টাকা, তো এক্স টাকার থেকে 400 টাকা বিয়োগ করলে আমি পেয়ে যাব কত টাকা লস হচ্ছে। তো এখানে বসিয়ে দিলাম এক্স মাইনাস 400 ইন্টু 1.2 গুণ। এবার এখান থেকে কাটাকুটি করলে এক্স এর ভ্যালু অর্থাৎ কস্ট প্রাইস কত তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 চলে আসলো, 6 এটা হবে 5, 5 এদিকে গুণ হয়ে গেলে, 5 এদিকে গুণ হয়ে গেলে ডাইরেক্ট গুণ করছি, 5 2 10, হাতে থাকছে 1, 5 5 25, আর 26 6 হাতে 2, 5 7 35, 36 কত 37 মাইনাস 5x ইকুয়াল টু 6x মাইনাস 4 6 কত 4 6 24। এবার এই 5x টা এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে 11x, এটা এক জায়গায় নিয়ে গেলে যোগ হয়ে যাচ্ছে, হলে কত হচ্ছে 6 0 7 4 11 1 হাতে 1 3 2 5 আর 1 কত হচ্ছে 6, 11 দিয়ে কাটাকুটি করলে 5 11 55, হাতে থাকছে 6 6 11 66, এক্স এর ভ্যালু কত পেলে 560, সেটাই হবে ক্রয় মূল্য। আছে দেখো অপশন নাম্বার এ তে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, এ এক জোড়া জামা 3 দিনে সেলাই করতে পারে, তারপর বলছে বি একই জামা 9 দিনে সেলাই করতে পারে, যদি তারা একসাথে সেলাই করে তাহলে কত দিনে 2 জোড়া জামা সেলাই করবে। তো ফার্স্টে আগে বার করে নিই যে এক জোড়া জামা কতদিনে সেলাই করবে, কারণ এখানে বলেছে দেখো এক জোড়া জামা 3 দিনে সেলাই করতে পারে, বি ওই একই জামা মানে ওই এক জোড়া জামার কথাই বলছে 9 দিনে সেলাই করতে পারে। তো এক্ষুনি শেখালাম যে এ এতদিনে কাজ করতে পারে, বি এতদিনে কাজ করতে পারে, তো এ বি একসাথে কতদিনে করতে পারবে, তার রুলস কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে 3 ইন্টু 9, 9 আর 3 যোগ করলে কত 12, 3 দিয়ে কাটলে 3 4 12, তো 9 এর 4 দিন সময় লাগবে কত জোড়া তার জামা সেলাই করতে, এক জোড়া। আগে লিখছি এক জোড়া, এক জোড়া জামা সেলাই করতে সময় লাগবে কত, 9 এর 4 দিন সময় লাগবে। তাহলে এখানে জানতে চাইছে যে 2 জোড়া জামা সেলাই করতে কতদিন লাগবে, তো 2 জোড়া জামা সেলাই করতে এর ডাবল দিন লাগবে, অর্থাৎ 9/4 ইন্টু 2, তো কাটাকুটি করলে এখানে কত হচ্ছে নিচে 2 চলে আসছে, 9/2 দিন মানে 4 পূর্ণ 1 এর 2 দিন, 4.5 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো এর পরবর্তী কোশ্চেন, বার্ষিক সরল সুদের হার বলেছে 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত সেটা নির্ণয় করো। তো এখানে পার্সেন্টেজ কমে গেছে বলেই এই 60 টাকা আয় তার কম হয়েছে, তো এখানে সরল সুদের সূত্রেই আমি প্রয়োগ করব। তো তার আগে দেখে নেবো যে কত পার্সেন্টেজ এখান থেকে কমে গেছে, তো এইভাবেও তোমরা বার করতে পারো। তো 4 মাইনাস 3.3 পার্সেন্টেজ, 4 মাইনাস 3.3 মানে 3 4 12 আর 3 15/4 পার্সেন্টেজ, এখান থেকে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, করলে এখান থেকে 16 আসছে, মানে 1/4 পার্সেন্টেজ আসে। এই 1/4 পার্সেন্টেজের ভ্যালু দেখো বলেছে কত, বলেছে 60 টাকা। তোমাকে বার করতে হবে টোটাল মূলধন, টোটাল মূলধন কত 100%, তো 1% মানে কত, 1% মানে 60/1/4 মানে 4 ওপরে চলে আসছে, আর 100% এর ভ্যালু কত, 100% মানে আর টোটাল মূলধন বলেছে, টোটাল মূলধন 100%, 100% মানে এর সাথে 100 গুণ হবে, গুণ করো, গুণ করলে এখান থেকে পেয়ে যাচ্ছ 4 6 কত 24, 3টে 0, 24,000 টাকা। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো এর পরবর্তী কোশ্চেন, এ একটি কাজ 6 দিনে, বি ওই একই কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, যদি তারা একসাথে কাজ করে কাজটা সম্পূর্ণ যদি তারা একসাথে কাজ করে কাজটি সম্পূর্ণ করে তাহলে এ কত অংশ কাজ করেছে। ভালো কোশ্চেন, এখানে দেখো ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো এখানে বলেছে এ একা 6 দিনে করতে পারে, এখানে বলেছে বি একা 12 দিনে কাজটা করতে পারে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক পেয়ে গেলে 6 আর 12 লসাগু নিলে, 6 12 লসাগু নিলে 12, এটা হবে কি টোটাল ওয়ার্ক। এখান থেকে এর এফিসিয়েন্সি পাচ্ছ 12 দিয়ে 6 কে ভাগ করলে 2, আর বি এর এফিসিয়েন্সি পাচ্ছ কত 1। তাহলে এখানে বলছে দেখো যদি তারা একসাথে কাজ করে কাজটি সম্পূর্ণ করে তাহলে এ কত অংশ কাজ করেছে। তো ফার্স্টে এখান থেকে বার করে দেখো যে এ আর বি একসাথে কাজ করলে তাদের টোটাল এফিসিয়েন্সি মানে একদিনে কত ইউনিট কাজ করছে, তো 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3 ইউনিট।
তো 3 ইউনিট করে পার ডে কাজ করলে তাদের টোটাল টাইম লাগবে কত, তো 12 কে 3 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে তাদের টাইম লাগবে কত, 4 দিন টাইম লাগবে। তাহলে 4 দিনে এ কত অংশ কাজ করেছে এখান থেকে বার করতে পারবে। এ কাজ করেছে, এ যদি দিনে 2 ইউনিট কাজ করে তাহলে 4 দিনে কাজ করবে, 4 দুগুণ কত ইউনিট, 8 ইউনিট কাজ এ কিন্তু করবে। তো এ 8 ইউনিট কাজ করবে, কাজ করেছে কত ইউনিটের মধ্যে, 12 ইউনিটের মধ্যে, কারণ টোটাল কাজ 12 ইউনিট ছিল। এ 8 ইউনিট করেছে, তাহলে বি করেছে কত, 4 ইউনিট, তাহলে এ 12 ইউনিটের মধ্যে 8 ইউনিট কাজ করেছে, তাহলে কত অংশ কাজ করেছে, কাটাকুটি করো, 4 2 8, 4 দিয়ে 3 4 12, অর্থাৎ 2 এর 3 অংশ কাজ করেছে। আছে দেখো অপশন নাম্বার ডি তে, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, এ বি এন্ড সি এত টাকায় একটি কাজ সম্পূর্ণ করে। এ 6 দিনের জন্য, বি 4 দিনের জন্য এবং সি 9 দিনের জন্য কাজ করে। যদি দৈনিক মজুরি এত হয়, মানে এখানে রেশিও বলা আছে, দৈনিক মজুরি এত অনুপাতে বিভক্ত হয়, তাহলে বি কত টাকা পাবে। তো এখানে যে যত দিন কাজ করেছে সেটা আগে ক্যালকুলেট করো। এ কতদিন কাজ করেছে, 6 দিন, আর এ দৈনিক মজুরির রেশিও কত, 5, আর বি এর 6 আর সি এর কত, 4। তো দৈনিক মজুরির রেশিও যেটা বলেছে সেটা আগে লেখো 5:6 কত 4। তো এটা কি, এটা হলো এর, এটা হলো বি এর, এটা হলো সি এর। এবার এ কতদিন কাজ করে, 6 দিন কাজ করে, তাহলে পার ডে যদি 5 টাকা পায় তাহলে 6 দিন কাজ করলে এত টাকা পাবে। একইভাবে বি কতদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে, তো বি পার ডে কত টাকা পায়, পার ডে 6 টাকা পায়, তাহলে 4 দিন কাজ করলে বি এত টাকা পাবে। একইভাবে সি পার ডে কত টাকা পায়, পার ডে 4 টাকা করে পায়, আর যদি 9 দিন কাজ করে তাহলে কত টাকা পাবে, এর সাথে 9 গুণ করে দাও। দেওয়ার পরে এখান থেকে এই যে রেশিওটা পাবে, এই রেশিওটা কি, এই রেশিওটা হবে যে টোটাল যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা এই রেশিওতেই কিন্তু ভাগ হবে, অর্থাৎ টোটাল লভ্যাংশ এখান থেকে পেয়ে যাবে। এবার এখান থেকে দেখো কমন কোনো ফ্যাক্টর থাকছে কিনা, কমন ফ্যাক্টর থাকলে বাদ দাও। এখানে দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 2 এ 6, 3 দিয়ে যাচ্ছে, 3 2 এ 6, এখানে 3 3 9, 3 দিয়ে আর কিন্তু এর মধ্যে যাচ্ছে না, 2 দিয়ে যাবে, 2 যা কাটলো 2 কাটলো, আর এখান থেকে আবার কাটলে 2 2 এ 4, এখান থেকে রেশিও পাচ্ছ 5, এখান থেকে পড়ে থাকছে 4, আর এখান থেকে পড়ে থাকছে 6, 5:4:6 রেশিও আসছে। এই রেশিওতেই এই 1800 টাকাটা ভাগ হবে। জানতে চাইছে বি কত টাকা পাবে, তো বি পাবে কত, বি পাবে, বি এর ভ্যালু কত, 4, তো 4/6 = 10, আর 5 যোগ করলে কত হচ্ছে 15, তো 15 ভাগের মধ্যে 4 ভাগ বি পাবে কত টাকার মধ্যে, 1800 টাকার মধ্যে। কাটাকুটি করো, কাটলে 15 একে 15, 3 থাকছে, 15 2 30, 4 12 কত 48, 480 টাকা অ্যান্সার হবে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, এখানে বলেছে একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়। আচ্ছা, সরল সুদের ক্ষেত্রে আমি এই কোশ্চেনটা করিয়েছি, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেনটা আজকের ক্লাসে করিয়ে দিচ্ছি। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন কিন্তু তোমরা পেতে পারো তোমাদের এক্সামে, তো কোশ্চেন দুটো খেয়াল করবে। সরল সুদের যে এরকম গুণিতক ধরনের যে কোশ্চেন সেটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে আগের 9টা ক্লাসে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এখানে বলছে একটা নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে কত গুণ হচ্ছে, 15 বছরে দ্বিগুণ। তো 15 বছরে কি হচ্ছে, 15 বছরে ডাবল হচ্ছে, 15 বছরে, 15 বছরে হচ্ছে দ্বিগুণ হচ্ছে, ডাবল হচ্ছে। 8 গুণ হবে কত বছরে, তো 15 বছরে দ্বিগুণ। তারপরে আবার যদি নেক্সট 15 বছর হয়, নেক্সট 15 বছরের জন্য আমি যদি এই এই টাকাটা সাপোজ ধরো 2x টাকা ইনভেস্ট করলাম, তো সেটা তো আবার 15 বছরে দ্বিগুণ হয়ে যাবে। তো দ্বিগুণ হলে কত হচ্ছে, দ্বিগুণ হলে তখন 4x হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে নেক্সট 15 বছরে হচ্ছে কত, 4 গুণ। আবার নেক্সট 15 বছর মনে করো আমি এই 4x টাকাটাকে জমা রাখলাম, 15 বছরের কাজটি দ্বিগুণ হওয়া, তাহলে 4x টাকা যদি জমা রাখি তাহলে নেক্সট 15 বছরে আবার এর সঙ্গে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8x হয়ে যাচ্ছে। অর্থাৎ কত গুণ হয়ে গেল, প্রথমের তুলনায় 8 গুণ হয়ে গেল নেক্সট 15 বছরে। তাহলে কত বছর লাগলো, 15 বছর প্লাস 15 বছর প্লাস 15 বছর, 3 15 কত 45 বছর। 45 বছরে 8 গুণ হচ্ছে, অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। সরল সুদের ক্ষেত্রে কি করতে হতো, সরল সুদের ক্ষেত্রে 1 মাইনাস করতে হতো, মাইনাস করে করতে হতো, কিভাবে করেছি সেটা কিন্তু এর আগের ক্লাসগুলোতে করানো হয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। চলে আসো পরের কোশ্চেন, তারকা চিহ্ন স্থানে কত হলে সংখ্যাটা 9 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। আচ্ছা, 9 দ্বারা ডিভিজিবলের সূত্র কি,
এই সংখ্যাটার মধ্যে যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটার যোগফল কি হবে, যোগফলটা যেন 9 দ্বারা ভাগ যায়। তো এখানে যোগ করো, 8 স্টারটাকে আমি x ধরলাম, 5 6 প্লাস 4। তো এখানে যোগ করো x প্লাস 8 আর 5 13, 13 আর 6 যোগ করলে 18, 18 আর 4 যোগ করলে কত হচ্ছে 22। তো 22 এর সাথে আর কত যোগ করলে 9 এর মাল্টিপল আসছে। তো 9 এর মাল্টিপল কত, 9 এর মাল্টিপল হলো মানে এদের নিয়ারেস্ট 9 এর মাল্টিপল কত, নিয়ারেস্ট 9 এর মাল্টিপল হবে 3 9 27, কারণ 9 দুগুণ 18 হলে ছোট হয়ে যাচ্ছে বা মাইনাসে চলে আসছে। তো 3 9 27 ধরে নিতে পারো, ধরে এখান থেকে বিয়োগ করলেই অ্যান্সার পেয়ে যাবে। 27 এর থেকে 22 বিয়োগ করে দাও, অ্যান্সার আসছে কত 5। অর্থাৎ স্টার চিহ্নটা কি হবে, স্টার চিহ্নটা 5 হতে হবে। এখানে যদি আমি 5 বসাতাম, এখানে যদি 5 বসাতাম তাহলে এই ডিজিট গুলো টোটাল যোগফল কত আসতো 27 আসতো, এবং 27 কে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 9 ডিভিজিবলের সূত্র কি, 9 ডিভিজিবলের সূত্র হলো যে ডিজিট গুলো সংখ্যা যত বড় সংখ্যা থাক না কেন তার ডিজিট গুলো যোগ করবে, যোগ করে দেখবে সেটা 9 দ্বারা মাল্টিপল যাচ্ছে কিনা সেই যোগফলটা। যদি যায় তাহলে টোটাল সংখ্যাটা কিন্তু 9 দ্বারা ভাগ করা যাবে। চলে আসো পরের কোশ্চেন। এখানে বলেছে দেখো 12 নম্বর কোশ্চেনে যে এত মিটার উঁচু একটা পতাকা দণ্ডের ছাপ না, এটা একটুখানি কারেকশন করে নেবে, ছায়া। এত মিটার উঁচু একটা পতাকা দণ্ডের ছায়া যদি এত মিটার দূরে গিয়ে পড়ে, ওই একই হিসাবে একটা বিল্ডিং এর ছায়া এত মিটার দূরে পড়লে বিল্ডিং এর উচ্চতা কত। তো ইজি কোশ্চেন। এখানে কি বলেছে, ওপরে ফার্স্টে বলেছে হাইট, আরেকটা বলেছে কি ছায়া। তো এই রেশিওতেই আমি কম্পেয়ার করব দুটোর সাথে, কারণ এখানে কম্পেয়ারই করতে বলেছে। তো ফার্স্টে পতাকার হাইট কত 17.5 মিটার, নিচে লিখছি কত পতাকার ছায়া কত পড়ছে 40.25 মিটার। এখানে আমি ধরে নেব বিল্ডিং এর হাইট কত, বিল্ডিং এর হাইট আমি ধরে নিচ্ছি x মিটার, আর বিল্ডিং এর ছায়া পড়বে কত 28.75 মিটারে। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে x এর ভ্যালু বার করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। তো এখান থেকে আমি পয়েন্ট তুলে দিলাম, এই পয়েন্ট এখান থেকে উঠে গেল। আচ্ছা, সমস্ত জিনিসগুলো এক সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। তো এখানে 17.5 ইন্টু কত হচ্ছে 2875 বাই কত আসছে 40 25। আচ্ছা, এই পয়েন্টটা উঠে গেল, উঠে নিচে চলে আসলো কত 10। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে ফার্স্টে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 25 এককে 25, এখান থেকে 15 থাকছে মানে 152 হচ্ছে, 6 25 150, 2 থাকছে 25 এককে 25, 25 দিয়ে কাটো 25 এককে 25, 3 থাকছে এখানে 37 মানে আবার একটা যাচ্ছে 25 এককে 25, তাহলে 12 থাকছে মানে 125, 5 25 125। এরপরে এখান থেকে দেখো, এখান থেকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে আচ্ছা এটা কাটতে হবে না, এটাকে 5 দিয়ে কাটো, 5 2 10, 5 2 10 আর 3 5 15, আর এখান থেকে কাটলে 5 2 10, 23 দিয়ে কাটো, 23 দিয়ে কাটলে 7 23 কত হচ্ছে 161, 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 7 2 14, আর এখানে থাকছে 3, 5 7 35, এর নিচে থাকছে 2, উপরে থাকছে 25, আর কাটাকুটি যাবে না। তো 25/2 মানে কত হচ্ছে 12.5 মিটার, 12.5 মিটার হাইট হবে বিল্ডিং এর। অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন। এখানে দেখো বলেছে এই কোশ্চেন গুলো ভালোভাবে দেখবে যে এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে থাকবে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে, এইগুলো গুণ করবে, গুণ করে যোগ বিয়োগ করে সরল বার করতে যাবে, টাইম টেকেন হয়ে যাবে। এটা আমি ডাইরেক্ট এখান থেকে মুখেই বলে দিতে পারি যে 8 4 12 আর হবে কত 13, অ্যান্সার হবে 13। আচ্ছা, এটা বলেই আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। যেমনটা তোমরা কমেন্ট করছো যে বেশি টাইম লেগে যাচ্ছে, বা এইভাবে যদি তোমরা ক্লাস করান তাহলে 10% কোশ্চেনও আমরা সলভ করতে পারবো না। তো এইভাবে আমি সলভ করিয়ে দিই, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। যাই হোক, নেক্সট ক্লাসের আগে আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি যে কিভাবে তোমাদের ক্লাসটা চলবে, যে আমি আরো শর্ট পদ্ধতিতে দেখাবো না যেমন ভাবে পড়াচ্ছি সেভাবে পড়াবো। তো যাই হোক, ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। এখানে দেখো আছে 8.73, এটা তিনটে গুণফল,
আর এখানে আছে 4.27 এর 3 বার গুণফল। নিচে আছে দেখো 8.73 এখানে দুটো গুণফল মানে a স্কয়ার, তারপর আছে দেখো 8.73 ইন্টু 4.27, তারপর আছে দেখো 4.27 এর ডবল গুণফল। এর অর্থ কি, এখানে দেখো উপরে আছে a কিউব, অর্থাৎ তিনটে a এর গুণফল মানে 8.73 কে আমি a ধরে নিচ্ছি, 4.27 কে আমি b ধরে নিচ্ছি। তো এখানে আছে a কিউব প্লাস আছে কি b কিউব, আর নিচে কি আছে, নিচে আছে a এর স্কয়ার মাইনাস আছে ab প্লাস আছে b এর স্কয়ার। এবার a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি জানি, আমরা জানি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b এর স্কয়ার, আর নিচে আছে দেখো a এর স্কয়ার মাইনাস ab প্লাস b এর স্কয়ার। তো এই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এখান থেকে কেটে গেল, উপরের থেকে কেটে গেল, পড়ে থাকছে কি, পড়ে থাকছে a প্লাস b। তাই আমি অঙ্কটা দেখেই বলেছিলাম যে 8.73 এবং এখান থেকে 4.27, তো 8 আর 4 12 আর 0.73 0.27 যোগ করলে কত হয়, আর 1 হয়ে যাবে, তো 12 সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে 13। তো অ্যান্সার কত আসছে 13, অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছ 12 দিয়ে যখন ভাগ করছি 10 ভাগশেষ থাকছে, তো ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স 2। 18 দিয়ে ভাগ করলে 16 ভাগশেষ থাকছে, ডিফারেন্স 2। 27 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকছে, ডিফারেন্স কত, 2। তো সম্ভবত এই কোশ্চেনটা সেম কোশ্চেনে আমি এর আগের দিনের ক্লাসে সলভ করিয়েছি, যতটা আমার এখন মনে আসছে কোশ্চেনটা হয়তো রিপিটেড হয়ে গেছে, যাই হোক আরো আরেকবার এখান থেকে করিয়ে দিচ্ছি। এখানে কি করতে হবে, এই 12, 18 আর এই 27 এর তোমাদের লসাগু বার করতে হবে, এলসিএম বার করতে হবে। তো এখানে 2 দিয়ে ভাগ করো, 6 2 12, 9 2 18, এখানে কত হচ্ছে 27। তারপরে 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 3 9, 3 9 27, আরেকবার যাবে 3 দিয়ে, 2 3 1 3, 3 3 9। তো এখান থেকে এলসিএম কত পাচ্ছ, এলসিএম পাচ্ছ 3 2 6, 3 6 18, 18 2 36, 36 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 108। তাহলে এলসিএম কত পেলে, এলসিএম পেলে 108। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9। 4টে 9 কে 108 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করলে 972 হচ্ছে, এখানে নামছে কত 7, এখানে 2, এখানে 9, 3 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 8 2 এ কত হচ্ছে 16, আর 2 216, এখান থেকে থাকছে 3, এখান থেকে 6। তাহলে যদি কোশ্চেনটা দিত যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করা যায়, তখন অ্যান্সার কি করতাম, এই 4টে 9 থেকে যে ভাগশেষটা থেকে যাচ্ছে সেটা বিয়োগ করে দিতাম, বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসতো তখন যে এখানে 6 আসছে, এখানে 3, 9936 এমন সংখ্যা যেটাকে আমি 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে সম্পূর্ণ বিভাজ্য হবে। কিন্তু এখানে কি বলছে, 10 ভাগশেষ থাকতে হবে, 16 ভাগশেষ থাকতে হবে, 25 ভাগশেষ থাকতে হবে। তো এই ক্ষেত্রে কি করবে, এই যে ডিফারেন্স গুলো পেলে, যে 12 থেকে 10 বাদ দিলে 2, 18 থেকে 16 বাদ দিলে 2, অর্থাৎ ডিফারেন্স গুলো আমরা সেম পাচ্ছি, এই যে ডিফারেন্স 2 এটা আমি এর থেকে বিয়োগ করে দেবো। তো 9936 থেকে 2 বাদ দিলে পেয়ে যাব 9934, এটাই অ্যান্সার হবে। আছে দেখো অপশন ডি তে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে দেখো বলছে যে 3টে মাপক দণ্ডের দৈর্ঘ্য এখানে বলেছে 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। আচ্ছা এখানে একটুখানি কারেকশন করে নেবে, এটা 36 এর জায়গায় 96 সেন্টিমিটার করে নেবে। তো 3টে মাপক দণ্ডের দৈর্ঘ্য কত কত বলেছে, 64 সেন্টিমিটার বলেছে, 80 সেন্টিমিটার বলেছে এবং 96 সেন্টিমিটার বলেছে। কাপড়ের দৈর্ঘ্য অন্তত পক্ষে কত হতে হবে যাতে কোনো দণ্ডই পূর্ণ সংখ্যক বার ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে ফার্স্টে তোমাদের এলসিএম বার করতে হবে, 64 আছে এখানে কত 80 এবং এখানে আছে 96, এদের লসাগু বার করো। 2 দিয়ে ভাগ করলে 32, 40, এখানে 48, আবার 2 দিয়ে যাচ্ছে 16, 20, এখানে হচ্ছে কত 2 4 24, আবার 2 দিয়ে যাবে 8, 10, 12, আবার 2 দিয়ে যাবে 4, 5, 6, আবার 2 দিয়ে যাচ্ছে 2, 5, 3। তাহলে এখান থেকে এলসিএম লসাগু কত পাচ্ছ, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 এর সাথে এই 3 গুণ করো, 32 এর সাথে 3 গুণ করলে কত হবে 96, আর
এই 5 আর 2 গুণ করলে কত হচ্ছে 10, তো 10 মানে এখানে একটা 0 যোগ হয়ে যাচ্ছে। তো এলসিএম কত পেলে? এলসিএম পেলে 960। তো এত সেন্টিমিটার কি এককে ছিল? দেখো সেন্টিমিটার এককে ছিল। তো এত সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু আমাদের স্কেল দরকার, এবং সেই স্কেল বা সেই দণ্ডটা হলে পূর্ণ সংখ্যক বার কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই 64 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার বা 96 সেন্টিমিটারের কাপড় মাপার জন্য। কিন্তু এখানে অপশানে দেখতে পাচ্ছ কোথাও 960 নেই। কেন নেই? কারণ দেখো অপশানে একক কিন্তু মিটার এককে আছে। তো 900 সেন্টিমিটার থেকে একে মিটারে কনভার্ট করো। মিটারে কনভার্ট করতে গেলে 960 কে 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মিটার। 0 0 কেটে গেল, 9.6 মিটার অ্যান্সার হবে। দেখো কোন অপশানে আছে 9.6 মিটার? আছে অপশান বি তে। অপশান নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। গৌতম এত টাকা নিয়ে একটা মাছের ব্যবসা শুরু করলো। 8 মাস পর যতীন এত টাকা নিয়ে তার সাথে যোগ দিল। 2 বছর পর তাদের লাভের অনুপাত কি হবে? তো 60,000 টাকা। আচ্ছা, এই কোশ্চেনটা শর্ট পদ্ধতিতে করার একটা নিয়ম বলে দিচ্ছি। যখনই দেখবে এখানে 3টে শূন্য আছে, আর এই মানে 60,000 আছে, মানে লাস্টে 3টে শূন্য, আর 35,000-এর লাস্টে 3টে শূন্য। তো এই 3টে শূন্যকে প্রথমেই এলিমিনেট করে নাও যখন তোমরা লভ্যাংশের রেশিও বার করতে যাচ্ছ। তো এলিমিনেট করার সুবিধা কি, বেশি লিখতে হবে না, তাহলে টাইমটাও কিন্তু সেভ হবে এখান থেকে। তো এখানে 60 টাকা ধরে নাও, গৌতম 60 টাকা ইনভেস্ট করছে, আর যতীন কত 35 টাকা ইনভেস্ট করছে। তো কত বছরের জন্য? 2 বছরের জন্য। তো যতীন টোটাল 2 বছরের জন্য ইনভেস্ট করলো, আর সরি গৌতম টোটাল 2 বছরের জন্য ইনভেস্ট করলো। আর যতীন কি করছে? যতীন কিন্তু যখন গৌতম শুরু করেছে তার 8 মাস পরে। তাহলে 8 মাস পরে যখন সে ইনভেস্ট করছে, আচ্ছা 2 বছর সমান 24 মাস এখানে লিখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে কত? 24 মাস। তো 24 মাসের জন্য গৌতম ইনভেস্ট করলো। আর যতীন কত মাসের জন্য ইনভেস্ট করছে? 24 মাসের থেকে 8 মাস বাদ দিয়ে দাও, কারণ সে 8 মাস পরে সে এই ব্যবসায় যোগদান করেছিল। তো 24 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে? 16 মাস। তো 16 মাসের জন্য যতীন ইনভেস্ট করেছিল। এবার এখান থেকে লভ্যাংশ পেয়ে যাবে। এই লভ্যাংশের অনুপাতই কিন্তু জানতে চাইছে এখানে। তো এখান থেকে কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 3 8 24, 8 দিয়ে কাটলে 8 2 16। দেখো আর কাটাকুটি যাচ্ছে কিনা। এখান থেকে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে হচ্ছে 30। আর এখান থেকে 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, 5 6 30। তো এখান থেকে পাচ্ছ 3 6 18, আর এদিকে থাকছে 7। তো অ্যান্সার আসছে অপশন নাম্বার সি, 18:7 অনুপাতে কিন্তু তাদের লভ্যাংশটা ভাগ হবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো এর পরবর্তী কোশ্চেন। এখানে দেখো বলছে যে কোনো একটা অংশীদারি ব্যবসায় এর মূলধনের 1/6 সময়ের জন্য, বি বলছে 1/3 মূলধনের 1/3 সময়ের জন্য ইনভেস্ট করছে, এবং সি কি করছে? বাকি যে মূলধনটা পড়ে থাকছে সেটা পুরো সময়ের জন্য বিনিয়োগ করলো। বিনিয়োগ করার পর লাস্টে লাভ হচ্ছে কত? 6,900 টাকা। বি এর ভাগ কত? তো এই আগের কোশ্চেনটা যেমন করালাম সেম একই টাইপের কোশ্চেন, এখানে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা আলাদা আছে এবং একটুখানি তোমাদের আলাদাভাবে করতে হবে। আলাদাভাবে করতে হবে বলতে কি, ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু অঙ্কটা সামান্য একটু চেঞ্জ হচ্ছে। তো দেখো কি চেঞ্জ হচ্ছে। এখানে দেখো বলেছে যে এ 1/6 মূলধন, 1/6 মূলধন 1/6 সময়ের জন্য, আর এখানে বলছে বি 1/3 মূলধন 1/3 সময়ের জন্য। তো আমি ধরে নিচ্ছি টোটাল মূলধন আমি ধরে নিচ্ছি 1 অংশ। তো টোটাল মূলধন যদি 1 অংশ হয়, তাহলে এর মূলধন কত? এর মূলধন 1/6 অংশ, বি এর মূলধন কত? 1/3 অংশ। তো এ আর বি এর মূলধন এখান থেকে আমি যোগ করলাম, যোগ করে টোটাল মূলধন থেকে যদি বিয়োগ করে দেই, তাহলে সি এর মূলধন আমি এখান থেকে পেয়ে যাব। তো সি এর মূলধন আমি এখান থেকে পেয়ে যাচ্ছি 1 মাইনাস এখান থেকে 3 6 কত হচ্ছে? এখানে 6 লসাগু, 6 লসাগু মানে 1 প্লাস এখান থেকে 3 2 6। তো এখান থেকে হচ্ছে 1 মাইনাস 3/6, 3/6 মানে কাটাকুটি করলে এখানে হাফ হচ্ছে। তো 1 মাইনাস হাফ মানে কত হবে? 1 মাইনাস হাফ মানে হাফ হবে। তো সি এর মূলধন এখান থেকে পেয়ে গেলে কত? সি এর মূলধন পেয়ে গেলে কত? সি এর মূলধন পেয়ে গেলে হাফ অংশ হলো সি এর মূলধন। এবার এখানে দেখো বলছে যে এ 1/6 সময়ের জন্য,
আচ্ছা, এখানে এ, বি আর সি এর রেশিও বার করব লভ্যাংশের। তো এ কত টাকা ইনভেস্ট করছে, 1/6 টাকা ইনভেস্ট করছে। বি কত টাকা, 1/3 টাকা। সি কত টাকা ইনভেস্ট করছে, সি ইনভেস্ট করছে হাফ টাকা, এক্ষুনি এখান থেকে পেলাম। এবার দেখো কত সময়ের জন্য। তো এখানে দেখো সি বলছে পুরো মূলধনটা 1 বছরের জন্য ইনভেস্ট করেছে। তো 1 বছর মানে কত, 12 মাস, এখানে লিখলাম 12 মাস। তাহলে বি কত দিনের জন্য, বি এই সময়ের, এখানে দেখো খেয়াল করো বলেছে বি সময়ের 1/6 ভাগ। তো সময় কত ধরেছি, 12 মাস। তো 12 মাসের 1/6 ভাগ মানে কত মাস হয়, কাটাকুটি করো, 6 2 12 মানে কত হচ্ছে, 2 মাস। তাহলে এ কত মাসের জন্য ইনভেস্ট করছে, 2 মাসের জন্য। একইভাবে বি টোটাল সময় ধরেছি 12 মাস, এবং এই টোটাল সময় সি ইনভেস্ট করছে। তো 12 মাসের 1/3 ভাগ মানে কত, কাটাকুটি করো, 3 4 12। তো 12 মাসের 1/3 ভাগ সময় মানে 4 মাসের জন্য বি ইনভেস্ট করছে। এবার এখান থেকে রেশিও পেয়ে যাবে, 2 দিয়ে কাটলে 3, এখানে কাটাকুটি যাচ্ছে না, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 6। আচ্ছা, নিচে কি থাকছে, নিচে 3 থাকছে। তাই প্রত্যেকের সাথে আমি যদি 3 গুণ করি, অর্থাৎ এখানে 1/3 থাকছে, এখানে থাকছে 4/3, আর এখানে থাকছে কত, এখানে থাকছে 6। তো এবার আমি প্রত্যেকের সাথে যদি 3 গুণ করি, এখানে 3 গুণ করি, এখানেও 3 গুণ করি, তার মানে কিছু আমি গুণ করিনি। তো এখানে দেখো কাটাকুটি চলে যাচ্ছে, 3 3 কেটে গেল। তো এখানে কেটে গেলে এখান থেকে রেশিও পাচ্ছ 1, এখান থেকে পাচ্ছ 4, আর এখান থেকে পাচ্ছ 3 6 কত, 18। অর্থাৎ এ, বি আর সি এর লভ্যাংশের রেশিও পেলে কি, 1:4:18। এবার এখানে বলেছে বি এর ভাগ কত, বি কত টাকা পাবে। তো বি এর লভ্যাংশ হবে 4/18, আর 4 22, আর 1 যোগ করলে কত হবে, 23। তো 23 ভাগের মধ্যে 4 ভাগ, এখানে বলেছে কত, 6900 টাকা। কাটো, এখানে কাটলে এখান থেকে হচ্ছে কত, 300, 3 এ 4 কত হচ্ছে, 1200 টাকা। তো বি এর লভ্যাংশ কত, বি এর লভ্যাংশ 1200 টাকা আছে। দেখো অপশন নাম্বার সি তে, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এখানে বলেছে একটা শ্রেণীতে ছাত্রছাত্রীর গড় বয়স বলেছে 15.8 বছর। শ্রেণীতে ছাত্রদের গড় বয়স হলো 16.6 বছর, ছাত্রীদের গড় বয়স বলেছে 15.4 বছর। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত। তো আমি ধরে নিই ছাত্রের সংখ্যা x আর ছাত্রীর সংখ্যা y। তাহলে ওই স্কুলে টোটাল টোটাল ছাত্রছাত্রী কত যদি বলা হয়, টোটাল ছাত্রছাত্রী, তো টোটাল ছাত্রছাত্রী ছাত্র এক্স টা ছাত্রী ওয়াইটা যোগ করে দিলে আমি পেয়ে যাব টোটাল ছাত্রছাত্রী এক্স প্লাস ওয়াইটা। তো এবার এখানে বলেছে দেখো ছাত্রদের গড় বয়স 16.4 বছর। তো ছাত্রের সংখ্যা এক্স আর গড় বয়স বলেছে 16.4, তো গুণ করলে টোটাল বয়স পেয়ে যাবে। একইভাবে ছাত্রীদের গড় বয়স, ছাত্রীর সংখ্যা ওয়াই, এর সাথে 15.4 গুণ করলে ছাত্রীদের শুধুমাত্র টোটাল বয়স পেয়ে যাবে। এই দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের গড় বয়স মোট বয়স পেয়ে যাবে। তো মোট বয়স দেখো এখান থেকেও পেয়ে যাচ্ছ যে 15.8 বছর ছিল টোটাল ছাত্রছাত্রীদের গড় বয়স। টোটাল ছাত্রছাত্রী কত, এক্স প্লাস ওয়াই, গুণ করে দিলে টোটাল স্কুলের ছাত্রছাত্রীদের মোট বয়স পেয়ে যাচ্ছ, সেটাকে আমি এখানে ইকুয়াল করে দিচ্ছি। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে ছাত্র এবং ছাত্রীদের সংখ্যার অনুপাত কত। তো এখান থেকে 16.4x, এখানে হচ্ছে 15.4y, 15.4y ইকুয়াল টু 15.8x প্লাস 15.8y। এবার x গুলোকে এক সাইডে নিয়ে যাচ্ছি, y গুলোকে এক সাইডে নিয়ে আসছি। তো 16.4x মাইনাস 15.8x ইকুয়াল টু 15.8y মাইনাস 15.4y। এবার এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 0.2, আর এখানে 0.4 মানে 0.6x ইকুয়াল টু এখান থেকে পাচ্ছি 0.4y। পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 2 দুগুণ 4, অর্থাৎ x:y সমান কত আসবে, x:y সমান আসবে 2:3। দেখো অপশন নাম্বার বি তে আছে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর সংখ্যার অনুপাত কত, 2:3। চলে আসো পরের কোশ্চেন। 7 জন ব্যক্তি একটি হোটেলে খেতে গেল। যদি 6 জন গড়ে 40 টাকা করে খাবার খরচ করে এবং সপ্তম ব্যক্তি 7 জন ব্যক্তির গড় খরচ থেকে 82 টাকা বেশি খরচ করে,
তাহলে 7জন ব্যক্তি মিলে মোট কত টাকা খরচ করেছিল। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি 7জন ব্যক্তির গড় খরচ, আমি এখান থেকে ধরছি 7জন ব্যক্তির গড় খরচ ছিল, আমি ধরছি এক্স টাকা। 7জন ব্যক্তির গড় খরচ কত ছিল, এক্স টাকা ধরছি। তো 7জন ব্যক্তির গড় খরচ এক্স টাকা, এখানে বলেছে দেখো যদি 6জন গড়ে 40 টাকা খরচ করে তাহলে 6জনের খরচ কত হবে, 6 × 40, এটা হবে 6জন ব্যক্তির খরচ। এবং সপ্তম ব্যক্তি কি করছে, সপ্তম ব্যক্তি 7জনের যে গড় খরচ হচ্ছিল, 7জনের গড় খরচ কত ধরেছি, এক্স টাকা। এই এক্স টাকার থেকে আরো বেশি 82 টাকা সে কিন্তু পেড করেছিল, সে কিন্তু দিয়েছিল। তাহলে 7জনের টোটাল খরচ তুমি এখান থেকে পেয়ে গেলে, এখান থেকে পেলে 6জনের টোটাল খরচ, আর এখান থেকে পেলে সপ্তম ব্যক্তির খরচ, তো পেয়ে গেলে 7জনের টোটাল খরচ। এবং 7জনের টোটাল খরচ দেখো আবার এখান থেকেও পাচ্ছ, কারণ গড় খরচ ধরেছি এক্স টাকা, তাহলে 7জনের টোটাল খরচ 7 × এক্স টাকা। তো এই দুটো আমি এখান থেকে ইকুয়াল করে দিচ্ছি, এক্স এর ভ্যালু এখান থেকে বার করলে আমি পেয়ে যাব যে 7জন ব্যক্তি মিলে, আচ্ছা 7জন ব্যক্তি গড় খরচ কত সেটা পেয়ে যাব, তারপর তার সাথে 7 গুণ করলে আমি পেয়ে যাব যে 7জন ব্যক্তির মোট খরচ কত। আচ্ছা এখান থেকে গুণ করলে কত হচ্ছে 640, এখানে x + 82 সমান সমান কত হচ্ছে 7x। x গুলোকে এক সাইডে নিয়ে আসলে হয়ে যাবে 6x, আর এটা দুটো যোগ করলে হচ্ছে 2, 8 × 4 = 12, 2, 2 8 × 4 = 12, 2 হাতে 1, 2 এর 1 কত হচ্ছে 3, 322 আসছে। এখানে 2 দিয়ে কাটলে 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 2 × 1 = 2, 6 × 2 = 12, 2 × 1 = 2। x এর ভ্যালু কত হচ্ছে 161/3 হচ্ছে x এর ভ্যালু। এবার এটা কি পেলে, x এর ভ্যালু পাওয়ার অর্থ হলো 7জন ব্যক্তির তুমি গড় খরচ পেলে। জানতে চাইছে 7জন ব্যক্তি মিলে মোট কত টাকা খরচ করেছিল, তাহলে মোট খরচ কত হবে 161/3, এর সাথে 7 গুণ করে দাও, এটা হয়ে যাবে মোট খরচ। তাহলে এখান থেকে গুণ করো, গুণ করলে কত পাচ্ছ, 7 × 7, 6 × 7 = 42, এর 2 হাতে 4, 7 × 7, 7 × 4 = 11, 1127/3। এটাকে ভাগ করো, দেখো পয়েন্টে অ্যান্সার আসবে আশা করি। ভাগ করলে 3 3 কত হচ্ছে 9, হাতে থাকছে 2, 2, 3 7 কত 21, হাতে থাকছে 1 7, 3 5 কত হচ্ছে 15, এখানে থাকছে 2, পয়েন্ট আসবে 0 আসবে, 3 6 18, অর্থাৎ 375 সামথিং আসবে। দেখো একটাই অপশন আছে 375.70, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি টায়ারের দুটো পাঞ্চার হয়েছে, বলছে প্রথম পাঞ্চার একাই টায়ারকে 9 মিনিটে বায়ুশূন্য করে দিতে পারে, আর দ্বিতীয় পাঞ্চার একাই 6 মিনিটে টায়ারকে বায়ুশূন্য করে দিতে পারে। যদি পাঞ্চার দিয়ে নির্দিষ্ট হারে বায়ু বের হয় তাহলে উভয় পাঞ্চার দিয়ে কত সময়ে টায়ারটা পাঞ্চার হবে। তো এটা একদম ইজি কোশ্চেন, সেই xy/x + y এই সূত্রেই তোমরা সলভ করতে পারবে। কিভাবে সলভ করবে এখানে দেখো, এখানে বলেছে 9 মিনিট * 6 মিনিট, 9 আর 6 যোগ করলে কত হচ্ছে 15 মিনিট। 3 দিয়ে কাটো, 3 × 3 = 9, 3 × 5 = 15, তো এখান থেকে হচ্ছে 3 × 6 = 18/5 মিনিট সময় লাগবে দুটো পাঞ্চার দিয়ে, অর্থাৎ দুটো পাঞ্চার একসাথেই কাজ করছে, সেই কারণে আমি কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করলাম। তো এখান থেকে কত হচ্ছে 3 × 5 = 15, 3 × 3 = 5 মিনিট অ্যান্সার আসছে। দেখো কোথায় আছে, আছে অপশন বি তে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এই ভগ্নাংশগুলোর কে ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে সাজাও বলেছে যখন লাস্টের যে সংখ্যাটা হবে সেটা সব থেকে বড় হবে, অর্থাৎ অপশন নাম্বার এ এর মধ্যে একটাই পজিটিভ সংখ্যা আছে সেটা হলো 2 এর পাশ, সেটা লাস্টে কোথায় কোথায় আছে সেটা চেক করব। তো এটা লাস্টে আছে অপশন এ তে, তো এটা হতে পারে। অপশন বি এর লাস্টে আছে কি মাইনাস দিয়ে, তো এটা হবে না। অপশন সি এর লাস্টে মাইনাস দিয়ে আছে, এটা হবে না। অপশন ডি এর লাস্টে 2 এর 5 আছে, তো এটা হতে পারে। অর্থাৎ আমি এখান থেকে দুটো অপশন এলিমিনেট করে নিলাম, এবার চেক করব যে কোনটা সঠিক আছে। তো এখানে অপশন এটা ফার্স্টে চেক করছি, -4/7, আর আছে কত -2/3, ওই একই নিয়ম, কোনাকুনি গুণ করো, 3 এ 4 কত হচ্ছে -12, আচ্ছা মাইনাসটাকে কিন্তু কাউন্ট করবে, 3 এ 4 12 -12, আর 7 2 14 কত হচ্ছে -14। আচ্ছা 12 বড় না 14 বড়, 14 বড়, এই হিসাবে এইটা যদি মেরে আসো অ্যান্সার হয়ে যাবে ভুল। এর আগে মাইনাস আছে, খেয়াল করবে ভালোভাবে। তো মাইনাস থাকার অর্থ হলো যত কম সংখ্যার আগে মাইনাস থাকবে সে কিন্তু তত বড়,
অর্থাৎ এইটা বড়, কিন্তু এখানে কি বলছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তার মানে -4 থেকে -4/7 থেকে -2/3 বড় হওয়া উচিত, কিন্তু সেটা নয়। সুতরাং অপশন এ এখান থেকে এলিমিনেট হয়ে গেল, বাকিটা চেক করার দরকার নেই, অপশন ডি মার্ক করবে, নেক্সট কোশ্চেনে চলে আসবে। যদিও এখানে আমি তোমাদের করে দেখাচ্ছি, তাই আমি এখানে সলভ করেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসছে। তো -2 3 -4 7, এটাকে কোনাকুনি গুণ করো, গুণ করলে মাইনাস কত হচ্ছে 14, এটাকে কোনাকুনি গুণ করলে এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাবে -12। তাহলে -12 বড় না -14 বড়? অবভিয়াসলি -12 বড়, সুতরাং এখান থেকে এটা স্যাটিসফাই করলো। এবার -4 এর সাথে সাথে 2 এর পাশ না চেক করলেও হবে, কারণ এটা নেগেটিভে আছে, এটা পজিটিভে আছে, অর্থাৎ অবভিয়াসলি এটা কিন্তু বড় হবে। সুতরাং অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে এত সেন্টিমিটার, প্রস্থ বলে দিয়েছে এত সেন্টিমিটার, তার কর্ণের দৈর্ঘ্য কত? তো কর্ণের সূত্র কি আমি বারবার পড়িয়েছি, আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হলো দৈর্ঘ্যের স্কোয়ার রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস রোট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তো দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে 5.24 সেন্টিমিটার স্কোয়ার, এর স্কোয়ার করো। প্রস্থ বলে দিয়েছে কত? 3.24, এর স্কোয়ার করো। এই দুটোকে স্কোয়ার করবে, অর্থাৎ 524 এর স্কোয়ারের ভ্যালু বার করবে, 3.24 এর স্কোয়ারের ভ্যালু বার করবে, বার করার পর যোগ করবে, যোগ করার পর বর্গমূল করবে। এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। করার পরে অ্যান্সার আসবে তোমাদের 6.160, অ্যান্সার বলে দিলাম, এটা বাড়িতে করে নেবে। এবং অ্যান্সার কি আসছে, তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার আসে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলে আসো পরের কোশ্চেন। ত্রৈমাসিক হারে ধার্য 20% বার্ষিক সুদের হারে 32,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন এক্সামে দেবে। এখানে কি বলছে? ত্রৈমাসিক হারে, মানে 3 মাস অন্তর অন্তর কিন্তু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, কিন্তু এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলা আছে। তাহলে এক বছর কত মাসে হয়? 12 মাসে হয়। 3 মাস অন্তর অন্তর হলে তাহলে এক বছরে কতবার চক্রবৃদ্ধি সুদ হবে? তো 3 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, মানে 4 বার কিন্তু চক্রবৃদ্ধি সুদ হার বাড়বে। তাহলে 4 বার কি 20% করে বাড়বে? না, 20% কিন্তু বার্ষিক বাড়ছে। তাহলে একবার মানে এই 3 মাসের সুদ কত? 3 মাসের কত পার্সেন্ট সুদের হার থাকবে? 3 মাসের সুদের হার কত হবে? এই 20% কে এই 4 বার দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে পেয়ে যাবে 5%, অর্থাৎ 5% করে কিন্তু বাড়বে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের হার। এবার বলছে 32,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে, সেটা এখানে তোমাদের বার করতে বলেছে। তো 32,000 টাকা যেটা বলেছে এখানে লেখো, 3 মাস অন্তর অন্তর কত মাস পর্যন্ত? 9 মাস অন্তর, তাহলে কতবার হবে? 3 বার হবে। তাহলে কত পার্সেন্ট করে বাড়ছে? 5%, মানে 105/100 ইন্টু 105/100 ইন্টু 105/100। এক্সাম হলে তোমাদের কি করতে হবে? এইগুলো লেখার দরকারই নেই, ত্রৈমাসিক বলেছে আর এবং এখানে বার্ষিক সুদের হার 20% বলেছে, সুতরাং তুমি মনে মনে ক্যালকুলেট করে নিলে যে 3 মাসের সুদের হার কত? 5% করে। তাহলে এখানে 32,000 টাকার আমার চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে 9 মাসের জন্য, তাহলে 105/100 105/100 105/100 আমি ডাইরেক্ট এর সাথে গুণ করে দিচ্ছি। তো এবার এখানে ডবল শূন্য চলে গেল, এখান থেকে একটা শূন্য কেটে গেল, এখান থেকে 3টে শূন্য কেটে গেল। এবার এখান থেকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এখান থেকে পাচ্ছ, এখান থেকে 5 2 10, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 1 5, 21। এখানে 5 দিয়ে কাটলে এখানে 5 দিয়ে কাটলে 5 20 100, আবার 5 দিয়ে কাটো, 4 5 20, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে কত? 21। 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে, তো 8 একসাথে কাটো, 4 আসতে কত হচ্ছে? 32। তাহলে উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 3টে 21 এর গুণফল ইন্টু 4। তাহলে এখানে 4 ইন্টু 21, 4 ইন্টু 21 একসাথে গুণ করো, 4 ইন্টু 21 মানে 4 1 4, 4 2 8, আর 21 এর স্কয়ার মানে কত? 441। এটাকে সাইডে গুণ করে নাও, 441 ইন্টু 84, তাহলে এখানে হচ্ছে 4 4 4 16, হাতে 1, 4 16 আর 1 17, 8 1 8, 4 8 32, হাতে 3, 4 8 32 আর 3 35, যোগ করো 4 8 6 14, 4 হাতে 1, হাতে 9 আর 1 10, হাতে 1, 5 আর 1 6 আর 1 7 3, 37044, 37044 এখান থেকে আসছে। এটা কি? এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি, এটা কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ নয়, সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ আসলও আছে এর মধ্যে, সমূল চক্রবৃদ্ধি।
তো এখান থেকে আসল আমি বিয়োগ করে দেবো 3704 থেকে আসল কত, আসল হলো 32,000 টাকা। তাহলে পেয়ে যাব 9 মাসে চক্রবৃদ্ধি সুদটা কত হয়েছে। তো বিয়োগ করলে এখান থেকে পেয়ে যাবে 044, এখান থেকে আসছে কত 5। তো 5044 কোন অপশনে আছে, অপশন এ তে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। শ্যাম এত টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলো, 5 মাস পর তপু এত টাকা দিয়ে তার সাথে যোগ দিল, বছরের শেষে তার মোট লাভ এত হলে শ্যাম এবং তপুর লভ্যাংশ কত। তো এই টাইপের কোশ্চেন আজকের ক্লাসে পড়িয়েছি, এটা তোমাদের হোম ওয়ার্ক দেওয়া থাকলো। অ্যান্সার কি আসছে, দাগ নাম্বার লিখবে, 24 দাগের অ্যান্সার এত, অপশন এ বা অপশন বি না অপশন সি, সেই অপশনটা লিখতে পারো বা অ্যান্সার যেটা আসে সেটা লিখতে পারো। তো দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে কমেন্ট বক্সে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, কারণ এই টাইপের কোশ্চেন আজকের ক্লাসে অলরেডি পড়ানো হয়েছে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। এখানে বলেছে দুটো সংখ্যার গসাগু বলেছে 20, সংখ্যা দুটোর অনুপাত 3:4, সংখ্যা দুটির যোগফল কত এখানে বলে দিয়েছে। তো যোগফল কি হবে 140। এইরকম ভাবেই তোমরা পড়াতে চাইছো, কারণ তোমাদের ম্যাক্সিমামের কমেন্ট দেখতে পাচ্ছি যে এইভাবে অঙ্ক করালে স্যার আমি অঙ্ক সলভ শেষ করতে পারবো না, 10% আমরা অঙ্ক করে আসতে পারবো এক্সামে। তো আমি এইভাবে পড়ালে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস আমি কমপ্লিটও করে দিতে পারবো। হয়তো এই 25টা কোশ্চেন আমার হার্ডলি 25 মিনিটও টাইম লাগবে না সলভ করাতে, তো এইভাবে আমি করিয়ে দেবো। তো তাই বারবার বলছি, কমেন্ট করে জানাবে যে কিভাবে তোমরা ক্লাস দেখতে চাও, সেইভাবেই কিন্তু তোমাদের নেক্সট ক্লাস বা তার পরবর্তী ক্লাস থেকে তোমাদের করানো হবে। তো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কিভাবে তোমরা ক্লাস দেখতে চাও। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে সেটাকে কিন্তু শেয়ার করবে এই ক্লাসের লিঙ্কটাকে। আচ্ছা, এখান থেকে বলে বুঝিয়ে দিই যে এখানে বলেছে গসাগু। গসাগু মানে কি, গসাগু মানে আমি এখানে যদি সংখ্যাটা ধরতাম অনুপাতটা, তো একটা সংখ্যা ধরতাম 3x আর একটা সংখ্যা ধরতাম 4x, তাহলে যদি বলতাম 3x এবং 4x এর গসাগু কত, গসাগু হবে x, x নিলে এখানে 3 থাকছে এখানে 4, তাহলে x হলো এর গসাগু। সেই গসাগুটাই তো এখানে 20 বলে দিয়েছে। তো গসাগু যদি এখানে এই x এর ভ্যালু যদি 20 হয়, তাহলে সংখ্যাটা কত, সংখ্যা হবে 3x ধরেছিলাম, তাহলে 3 × 20 মানে কত, 3 × 20 মানে 60, আরেকটা সংখ্যা 4x মানে 4 × 20 মানে কত 80, 80 আর 60 যোগ করো, কারণ সংখ্যা দুটো যোগফলই জানতে চাইছে 140। তো আমি এখানে কি করেছিলাম, আমি 4 আর 3 7 করেছিলাম, 7 × 2 মানে 7 × 20 মানে কত 140, সেইভাবেই কিন্তু আমি এখানে অ্যান্সার করেছিলাম এবং এক্সাম হলে তোমাদের এইভাবেই সলভ করতে হবে। তো আশা করি আজকের যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে ক্লাসের লিঙ্কটা, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।